Dear viewers, Assalamu alaikum. I hope that you are well. Today I am going to discuss adjective phrase. Adjective phrase definition. First, we should know the definition of adjective phrase. When a group of words acts as an adjective, it is called adjective phrase. যখন একগুচ্ছ শব্দ, যখন একটি শব্দের সমষ্টি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, একগুচ্ছ শব্দ যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তখন তাকে adjective phrase বলা হয়. When a group of words acts as an adjective, it is called adjective phrase. Dear viewers, I hope that you have got my point. The next slide, we watch another definition, so you should pay your eyes very carefully and listen to me. Definition: an adjective phrase is any phrase that has an adjective as its head. একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে যে কোনো একটি ফ্রেজ যার আছে একটি অ্যাডজেক্টিভ প্রধান শব্দরূপে, and that can occupy the same position, এবং যা স্থান দখল করে নেয়, একই স্থান দখল করে নেয় as a single adjective, একটি একক অ্যাডজেক্টিভের মতো, একটি একক অ্যাডজেক্টিভের ন্যায়, একটি একক অ্যাডজেক্টিভের ন্যায় একই স্থান দখল করে নেয় in a noun phrase, একটি noun ফ্রেজের মধ্যে, or fill the same slot, অথবা একই স্থান পূর্ণ করে দেয়, একই স্থান পূরণ করে দেয় as a single adjective, একটি একক অ্যাডজেক্টিভের ন্যায় in a sentence, একটি বাক্যে। এটা হচ্ছে another definition. Dear viewers, I hope that you have got my point. আমরা এবার চলে আসছি অন্য স্লাইডে, স্ট্রাকচার 1, কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হয়। First, preposition plus object including virtue. একটি প্রেপোজিশন, ওই প্রেপোজিশনের পরে এমন একটি অবজেক্ট থাকবে যে অবজেক্টটির গুণ বিশিষ্ট, যে অবজেক্টটির একটি গুণ বহন করে, যে অবজেক্টটি একটি গুণ বহন করে এমন একটি অবজেক্ট থাকবে প্রেপোজিশনের পরে, তখনই অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হবে। এক্সাম্পল 1, a man about town. About town মানে হচ্ছে শহরে, a man একজন মানুষ, একজন লোক, তাহলে একজন শহুরে লোক। about town এটা দিয়ে শহুরে বোঝাচ্ছে, মানে যে ব্যক্তি শহরে বাস করে, যে ব্যক্তি শহরে থাকে এমন ব্যক্তিকে বোঝাচ্ছে man about town, শহুরে লোক। এই about town এর কারণে প্রেপোজিশনের পরে এই যে অবজেক্ট, এই অবজেক্টটির কারণে যে শহুরে যে অর্থটি তৈরি হচ্ছে, এটি ম্যান নামক এই নাউনটিকে মডিফাই করছে, যার কারণে এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং গঠনগতভাবে আমরা দেখতেছি যে প্রেপোজিশনের পরে আমরা অবজেক্ট পাচ্ছি ভার্চু সহ, গুণ সহ, ইনক্লুডিং ভার্চু। Dear viewers, I hope that you have got my point. Next slide. Example 2, a person of renown. একজন ব্যক্তি, বিখ্যাত একজন ব্যক্তি, সুখ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, a person of renown. আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রেপোজিশনের পরে renown নামক যে নাউনটি, এটি সুখ্যাতি সম্পন্ন বোঝাচ্ছে, of renown, সুখ্যাতি সম্পন্ন। তাহলে সুখ্যাতি সম্পন্ন এটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, এটি একটি গুণবাচক অবস্থা বোঝাচ্ছে। এই গুণবাচক অবস্থা এই পার্সন নামক ব্যক্তিটাকে মডিফাই করছে, যার কারণে অফ রিনাউন এই শব্দগুচ্ছটি এখন একটি অ্যাডজেক্টিভ ফ্রেজে কাজ করছে, এখন একটি অ্যাডজেক্টিভ ফ্রেজের ন্যায় কাজ করতেছে অফ রিনাউনের কারণে। অফ রিনাউন এই সুখ্যাতি সম্পন্ন এটি পার্সনকে মডিফাই করছে যে কেমন ব্যক্তি, কুখ্যাতি সম্পন্ন না সুখ্যাতি সম্পন্ন। এই কেমন নামক উত্তরে পাওয়া যাচ্ছে সুখ্যাতি সম্পন্ন, যার কারণে পার্সন শব্দটি রিনাউন অফ রিনাউন দিয়ে মডিফাইড হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, স্ট্রাকচার 2, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্রেপোজিশন প্লাস অবজেক্ট। আমরা যখন কোনো বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল দেখব, এরপরে প্রেপোজিশন দেখব, তারপরে অবজেক্ট দেখব, ওই প্রেপোজিশন এরপরে যে অবজেক্টটি, সেই অবজেক্টটি প্রেজেন্ট পার্টিসিপল সহ যখন দেখব, তখন আমরা বুঝব যেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটি পরিবেশগত অবস্থা তৈরি করতে পারে, পরিবেশগত অবস্থা বুঝাতে পারে। যেমন a tribe dwelling in the hills, একটি উপজাতি
পাহাড়ে বাস করে এমন একটি উপজাতি, পাহাড়ে বাস করে এমন একটি উপজাতি, এর বাংলা যদি আমরা অন্যভাবে করতে যাই যে পাহাড়ি উপজাতি, মানে পাহাড়ে যারা বাস করে তাদেরকে আমরা বলি পাহাড়ি, পাহাড়ি উপজাতি, ট্রাইব, উপজাতি। তাহলে এই ডুয়েলিং ইন দ্য হিলস এই অংশটুকু, এই ফ্রেজাল অংশটুকু দিয়ে পাহাড়ি বোঝাচ্ছে, একটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে। এটি একটি অবস্থা, একটি পরিবেশগত অবস্থা বোঝাচ্ছে এই ট্রাইবের ক্ষেত্রে, যার কারণে এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডুয়েলিং ইন দ্য হিলস, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য বেবি স্লিপিং ইন দ্য খাট। এখানে স্লিপিং ইন দ্য খাট, খাটে ঘুমন্ত শিশুটি, খাটে ঘুমন্ত শিশুটি। কেমন শিশুটি? খাটে ঘুমন্ত শিশুটি। এখানে একটি কেমন অবস্থা, পরিবেশগত অবস্থা বোঝাচ্ছে, যে ঘুমানো অবস্থা বোঝাচ্ছে। তার মানে স্লিপিং ইন দ্য খাট, স্লিপিং ঘুমন্ত অবস্থা, ইন দ্য খাট খাটে, তাহলে খাটে ঘুমন্ত অবস্থা শিশুটি, খাটে ঘুমানো শিশুটি এমন অবস্থা বোঝাচ্ছে। এই খাটে ঘুমানো শিশুটি একটি যে অবস্থা তৈরি করতেছে, এই জন্যই এই স্লিপিং ইন দ্য খাট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা দেখতে পেলাম ডিয়ার ভিউয়ার্স। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ফার্স্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। যখনই আমরা কোনো বাক্যের অংশে ফার্স্ট পার্টিসিপল দেখব, তারপরে প্রিপোজিশন দেখব, তারপরে অবজেক্ট দেখব, সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ফার্স্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এবং সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, এবং সেটি একটি দোষ বা পরিবেশগত অবস্থা বা গুণবাচক অবস্থা বুঝাবে। তখনই আমরা নিশ্চিত হব সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণে দ্য ব্রিজ ডিস্ট্রয়েড বাই ফ্লাডস, সেতুটি বন্যার দ্বারা নস্যাৎ। তাহলে বন্যার দ্বারা নস্যাৎ সেতুটি অর্থটি এমন দাঁড়ায়, অকেজো, বন্যার দ্বারা অকেজো সেতুটি, বন্যার দ্বারা ধ্বংসপ্রাপ্ত সেতুটি, বন্যার দ্বারা নস্যাৎ সেতুটি, বন্যার দ্বারা বাতিল সেতুটি। এই যে আমরা বলতেছি বন্যার দ্বারা বাতিল, বন্যার দ্বারা নস্যাৎ, বন্যার দ্বারা অকেজো, এইটা হচ্ছে একটা দোষবাচক অবস্থা। এই যে অবস্থা তৈরি করতেছে ডিস্ট্রয়েড বাই ফ্লাডস, বন্যার দ্বারা নস্যাৎ, বন্যার দ্বারা বাতিল, বন্যার দ্বারা অকেজো, এই ফ্রেজাল অংশটুকু যেহেতু একটি দোষবাচক অবস্থা তৈরি করছে, তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে শব্দগুচ্ছ হচ্ছে, ডিস্ট্রয়েড একটি শব্দ, ফ্লাডস একটি শব্দ, বাইয়ের পরে ফ্লাডস হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এই প্রিপোজিশনের অবজেক্ট পাস্ট পার্টিসিপলের সাথে যুক্ত হয়ে একটি দোষবাচক অবস্থা তৈরি করতেছে, তাই এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটি মডিফাই করতেছে এই ব্রিজটিকে, সেতুটিকে, যার কারণে আমরা আরও নিশ্চিত হলাম যে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আসি আমরা ম্যান ইনভলভড ইন ডেটস। আমরা দেখতে পাচ্ছি মানুষ ইনভলভড ইন ডেটস, ইনভলভড ইন ডেটস মানে ঋণের দায়ে দায়বদ্ধ, ঋণের দায়ে ঋণগ্রস্ত, অথবা ঋণী ব্যক্তি, ঋণী মানুষ। ইনভলভড ইন ডেটস, এই অর্থটুকু হচ্ছে ইনভলভড একটি শব্দ, ডেটস একটি শব্দ। ইন ডেটস ঋণের মধ্যে, ইনভলভড সম্পৃক্ত, তাহলে ঋণী, ঋণগ্রস্ত, ঋণের দায়ে দায়বদ্ধ অর্থ বোঝাচ্ছে। এই যে ঋণের দায়ে দায়বদ্ধ, ঋণগ্রস্ত বা ঋণী, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে দোষবাচক অবস্থা। এই দোষবাচক অবস্থা ম্যান নামক শব্দটিকে মডিফাই করছে, তাই ইনভলভড ইন ডেটস এখানে একটি শব্দগুচ্ছ তৈরি হচ্ছে। ইনভলভড একটি শব্দ, ডেটস একটি শব্দ, এই দুই শব্দগুচ্ছের, এই দুই শব্দের সমন্বয়ে একটি শব্দগুচ্ছ তৈরি হয়ে ম্যান নামক শব্দটিকে মডিফাই করছে দোষবাচক অবস্থায়, যার কারণে এই ইনভলভড ইন ডেটস হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইংরেজির দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো শব্দ একত্রিত হচ্ছে, পাস্ট পার্টিসিপল ইনভলভড, এবং ইনের পরে হচ্ছে প্রিপোজিশনটির পরে হচ্ছে একটি অবজেক্ট। তাই আমরা বলতে পারি যে ফার্স্ট পার্টিসিপলের পরে যে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট, সেটি যখন দোষবাচক বা গুণবাচক বা পরিবেশবাচক অবস্থা তৈরি করে, তখনই সেটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, এবং এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু এখানে শব্দগুচ্ছ আছে, এখানে একের অধিক শব্দ আছে, তাই ডিয়ার ভিউয়ার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। নেক্সট, অ্যাডজেক্টিভের পরে যখন প্রিপোজিশন থাকে এবং অবজেক্ট থাকে, আবার বলতেছি অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এই তিনের সমন্বয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল 1-এ সেকেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, 2 হচ্ছে প্রিপোজিশন, নান হচ্ছে অবজেক্ট।
তাহলে অবজেক্টের পূর্বে টু, এটি হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন যুক্ত অবজেক্টটি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতেছে। এখানে টু নান কোনো অর্থ প্রকাশ করতে সহায়ক নয়, টু নান কোনো অর্থ প্রকাশ করতে পারছে না সেকেন্ড ব্যতীত। সেকেন্ড টু নান কথাটির অর্থ হচ্ছে সর্বসেরা, সেকেন্ড টু নান কথাটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল এই সেকেন্ড শব্দটি যখন প্রেপোজিশন যুক্ত অবজেক্টের সাথে যুক্ত হয় তখন একটি গুণবাচক অবস্থা সৃষ্টি হচ্ছে, এবং সেকেন্ড একটি শব্দ, নান একটি শব্দ, এই দুই শব্দের সমন্বয়ে একটি শব্দগুচ্ছ তৈরি হচ্ছে এবং একটি গুণবাচক অবস্থা, গুণবাচক শব্দগুচ্ছ তৈরি হচ্ছে। তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার টু, ব্লাইন্ড অফ ওয়ান আই। ব্লাইন্ড হচ্ছে অন্ধ, ব্লাইন্ড কথাটির অর্থ হচ্ছে অন্ধ। ব্লাইন্ড অর্থ অন্ধ হয়ে এটি একটি দোষবাচক অবস্থা তৈরি হচ্ছে, তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অফ হচ্ছে প্রেপোজিশন। অফ প্রেপোজিশনটির পরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আই। তাহলে অফের পরে যে অবজেক্টটি দেওয়া আছে এই অবজেক্টটি ব্লাইন্ড নামক অ্যাডজেক্টিভ সাথে মিল হয়ে একত্রিত হয়ে একটি দোষবাচক অবস্থা তৈরি করছে। সেই অবস্থাটি হচ্ছে একচোখা, বাংলা অর্থটি হচ্ছে একচোখা। ব্লাইন্ড অফ ওয়ান আই মানে হচ্ছে একচোখা, এক চোখে দেখে এমন একজন ব্যক্তিকে, এমন একজন ব্যক্তিবাচক সত্তাকে বোঝায় ব্লাইন্ড অফ ওয়ান আই। তাহলে এই ব্লাইন্ড অফ ওয়ান আই যখন একটি দোষবাচক অবস্থা তৈরি করছে আমরা বুঝতে পারছি এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ কেন হলো? ব্লাইন্ড একটি শব্দ, ওয়ান আই একটি, এখানে ওয়ান আই এখানে হচ্ছে একটি যৌগ শব্দ। এই ব্লাইন্ড এবং ওয়ান আই মিলে হয়ে গেল শব্দগুচ্ছ। তাই আমরা বলতে পারি যে ব্লাইন্ড শব্দটি যেহেতু অ্যাডজেক্টিভ, এটি অফ যুক্ত অবজেক্টের সাথে, প্রেপোজিশন যুক্ত অবজেক্টের সাথে মিলিত হয়ে একটি পরিবেশগত, একটি দোষবাচক অবস্থা তৈরি করছে, তাই হচ্ছে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ব্লাইন্ড অফ ওয়ান আই। ডিয়ার ভিউয়ার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে আমরা যখন অ্যান্ড দেখব কনজাংশন, অথবা অর কনজাংশনটি দেখব, অথবা বাট কনজাংশনটি দেখব, তারপরে যখন আরেকটি অ্যাডজেক্টিভ দেখব, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে অ্যান্ড অর বাট, এরপরে আরেকটি অ্যাডজেক্টিভ, তখন এই দুটো অ্যাডজেক্টিভ কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে। কাট অ্যান্ড ড্রাইড এখানে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কাট অ্যান্ড ড্রাইড, কাট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, ড্রাইড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এই কাট এবং ড্রাইড এই দুটো অ্যাডজেক্টিভ একত্রিত হয়ে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হচ্ছে, অ্যান্ড দ্বারা সম্পৃক্ত হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে এই অ্যাডজেক্টিভ দুটি। এই অ্যাডজেক্টিভ দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতেছে। কাট অ্যান্ড ড্রাইডের অর্থ যদি আমরা চিন্তা করি, মানে হচ্ছে মানসিক অবস্থা। এই মানসিক অবস্থাটা হচ্ছে যে এমন অনর, কাট অ্যান্ড ড্রাইড মানে হচ্ছে অনর, মনের দিক দিয়ে অনর, এই অর্থ প্রকাশ করে। কাট অ্যান্ড ড্রাইড অর্থ হচ্ছে মনের দিক দিয়ে অনর। তার মানে হচ্ছে এটি একটি মতামতবাচক অবস্থা, এটি একটি মনের অবস্থা, এটি একটি মানসিক অবস্থা বোঝাচ্ছে। এবং এই অবস্থা বোঝানোর কারণে এই যে মনের দিক দিয়ে অনর, মনের দিক দিয়ে একেবারে মানে খুব শক্ত, এই যে অবস্থা বোঝাচ্ছে, এই অবস্থা বোঝানোর কারণেই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর আগেও আমরা বলেছি যে দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি অ্যান্ড দ্বারা সংযুক্ত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। অর্থের দিক দিয়ে চিন্তা করলে সেটি অ্যাডজেক্টিভ, আবার অর্থ ছাড়া যদি আমরা গঠনগতভাবে চিন্তা করি তাও এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ডেড অ্যান্ড গন, ডেড অ্যান্ড গন, এই ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, গনও হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেড অ্যান্ড গন একত্রিত হয়ে, দুটো অ্যাডজেক্টিভ একত্রিত হয়ে অ্যান্ড দ্বারা সংযুক্ত হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডেড অ্যান্ড গন মানে হচ্ছে, ডেড অ্যান্ড গন মানে হচ্ছে একেবারে চিরবিদায়, মৃত, চিরবিদায় অবস্থা, এই অবস্থা প্রকাশ করছে। এখন এই যে অবস্থাটা ডেড অ্যান্ড গন, চিরবিদায় অবস্থা, অর্থের দিক দিয়ে চিন্তা করলে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার গঠনগতভাবে চিন্তা করলে অ্যান্ড দ্বারা ডেড এবং গন এই দুটো অ্যাডজেক্টিভ একত্রিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, I hope that you have got my point. If you like this content, subscribe, pay you liking and ring the bell icon, share it at once. Thank you very much. Assalamu alaikum.